আসসালামু আলাইকুম। আমি প্রথম যখন ইনকেলাব মঞ্চ কথাটা শুনেই আমার খুব ভাল লাগছে। ইনকেলাব মঞ্চ, এই যে ইনকেলাব শব্দটা, এটি একটা ইনকেলাব। শব্দের একটা তাৎপর্য আছে। আমাদের এক স্যার ছিলেন, ওনার নাম ছিল শাহজাহান। উনি বলতেন যে আমি শাহজাহান যেভাবে বাংলাকরণ চলছে কোন সময় যে পৃথ্বীরাজ হয়ে যায় ঠিক নাই, কারণ শাহজাহানের বাংলা পৃথ্বীরাজ করাই যায়। তো যে ইনকেলাব মঞ্চের যে নামে যে ইনকেলাব, এটাও একটা ইনকেলাব এবং এটা আমার খুবই চমৎকার মনে হয়েছিল। এরপর ওসমান হাদির কথাগুলো শুনলাম। কালকে আমি বলতেছিলাম যে জুলাই বিপ্লবে আমরা ওসমান হাদির নাম শুনি নাই, এরপর ওসমান হাদির নাম শুনেছি। এখন যাদের নাম শুনছি আই এম শিওর যে ওই দিনের দিকে তাদের অনেকের নাম আমরা শুনবো না, নতুন আসবে। এভাবে ঢেউয়ের মতো, তরঙ্গের মতো এই রেসিস্ট্যান্সটা গ্রো করে, ডেভেলপ করে এবং এগিয়ে যায়। তো এটি হলো স্বাভাবিক। কিন্তু একটা নামকে ধরে রাখা এবং সেটাকেই সর্বোচ্চ পূজনীয় হিসেবে গড়ে তোলার যে প্রবণতা, ওইটা হলো ফেসিজম, যেটার বিরুদ্ধে ওসমান হাদি লড়াই করেছেন। ফেসিবাদ জিনিসটা কি? সবাই বলে আমি ফেসিবাদ হইতে চাই না। ফেসিবাদ যে হতে চায় না সে নিজেই ফেসিবাদ হয়ে ওঠে। এটা একটা ডেভেলপমেন্টাল ফেজ। আপনি যদি ওটা থেকে বাঁচার চেষ্টা না করেন, আপনি হবেনই। মানে আপনি রোগাক্রান্ত হবেনই যদি আপনি নিজেকে ইমিউন সিস্টেম ডেভেলপ করে পরিচ্ছন্নতার মাধ্যমে সেটা থেকে বাঁচানোর চেষ্টা না করেন। মুদ্রা কথা, এগুলো খুব আমার বানানো কথা না, একদম খুব সাদামাটা কথা। ফেসিবাদ যেখানে হবে সেখানে ওই ন্যাশনাল আইডেন্টিটি, এটাকে খুব গুরুত্ব দেওয়া হবে। হ্যাঁ, আমরা চিটাঙ্গা, আমরা জমিদার, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের এই পরিচয়, মানবিক পরিচয়তে সেই পরিচয়টা বড় হয়ে দাঁড়াবে, আলট্রান্যাশনালিজম। এবং আমার এই যে এখানে আমি ইসলামপন্থী অনেককে দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট বাই ইউর অ্যাটায়ার অ্যান্ড ড্রেস কোড, আপনারা হলেন যে আরেক ধরনের উঠতি ফেসিস্ট অনেকেই। এটা হচ্ছে যে জাতীয়তাবাদ খুব খারাপ, আর ইন্ডিয়ার বিরোধিতা করতে হবে 110 ভাগ। ইন্ডিয়া মানে খারাপ, ইন্ডিয়া মানে আসলে খুব খারাপ না, সব ইন্ডিয়া এক ইন্ডিয়া না, চরম জাতীয়তাবাদ এটা একটা। আরেকটা হলো যে নেতা বাড়ানো হবে, বিরাট মূর্তি, নেতার বাইরে কিছু বলা যাবে না। ওকে, আমি আজকে ওসমান হাদির একটা সমালোচনা করব আপনাদের এই মিথ ভেঙে দেওয়ার জন্য, এটা পরের দিকে করব। 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে বিরোধী মত দমন। ফেসিবাদের মধ্যে ভিন্ন মতের কথা বলা যাবে না। হ্যাঁ, আমি দাড়ি কেন ছোট রাখছি, এই ইমাম দোসারি নামক যিনি একজন কাবার ইমাম আছেন, ভালো তেলাওয়াত করেন, উনিও এরকম ছোট দাড়ি রাখছেন। আমি কেন রাখছি? এইটা 461K, এবং এর মোটামুটি অল্প কিছু ছাড়া বাকি সবাই আমাকে জাহান্নামে পাঠাইছে কমেন্টের মাধ্যমে, শত শত কমেন্টে, যে আপনি দাড়ি ছাড়ছেন। সুতরাং এই যে বললাম যে ফেসিবাদের মোকাবেলা, যারা ফেসিস্ট এখন হয়েছে তারা কিন্তু একসময় গণতান্ত্রিক শক্তি ছিল, তৎকালীন ফেসিবাদের বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করেছে। তারপরে আরেকটা আমি বলবো, অনেক কথা বলা যায় যে গণতান্ত্রিক মূল্যবোধের অভাব। ইলেকশন হওয়া, ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, এইটা হলো গণতন্ত্র। আর মানুষের কথা শোনা, তার কথা বুঝতে পারা এবং তাকে তার স্পেসটা, তার অধিকার দেওয়া, এইটা হলো মূল্যবোধ। এই গণতান্ত্রিক মূল্যবোধের কিন্তু সেখানে অভাব থাকবে। তো ফেসিজমের সবচেয়ে বড় শক্তি আপনারা জানেন যে কালচার। হ্যাঁ, এখন কালচারের আলোচনা, ইসলামপন্থীদের লেখা যতগুলো আমি পড়ছি, এগুলো আমি হার্ডলি একবার পড়ছি। আমি খুব ভালো পাঠক ছিলাম এক সময়, এখন তার বয়সের কারণে পড়তে পারি না। এখন সুবিধা হয়েছে, এখন একটা ভিডিও দেখতে গেলে এআইকে বললে সে সামারাইজ করে দেয়। আর আমাদের যে সহকারী ভাইরা আছে, ওরা যে কোনো কিছু বলা মাত্র আমাকে কাজগুলো করে দেয়, আমার জন্য সুবিধা হয়েছে। এই জন্য মানুষে বলে হ্যাঁ বয়স গেছে, অনেক কিছু গেছে। আমি একদম স্ট্রংলি মনে করি যে বয়স আমাকে যা কিছু দিছে সেটা যা গেছে তার চেয়ে অনেক অনেক বেশি। তো এই যে সংস্কৃতি, হ্যাঁ, বয়স্ক লোকদের ছবি চাইলে যে ছবি দিবে সেই ছবি কমসে কম 10 বছর 20 বছর আগের। হ্যাঁ, এখনো তারা সেটাকে ইয়ে করে, কিন্তু আমি দেখি যে না, আমার যা কিছু গেছে তার চেয়ে আমি অনেক অনেক বেশি কিছু পাইছি। তো যেটা বলছি যে সংস্কৃতি নিয়ে ইসলামপন্থীদের কোনো ধারণাই নেই। ইভেন আমি যদি নাম ধরে বলি, মৌলানা মওদুদীর সংস্কৃতি, ইসলামী সংস্কৃতির মর্মকথা, বইটা আমি একবার পড়েছি, বহুত কষ্ট করে। সংস্কৃতি বলতে মানে আকাশ বাতাস জীবন যাপন সব সংস্কৃতি না, আপনাকে পিন ডাউন করতে হবে যে বিনোদন সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির মূল জায়গা, সেই জায়গাতে আপনি আসলে কি করেন। ওকে,
সো এক কথা যদি আপনি জানতে চান, কালচার ইজ দ্য ওয়ে দ্য পিপল লিভ দিয়ার লাইফ, তারা যেভাবে জীবনযাপন করে। কিন্তু আপনাকে মূল জায়গাটা করতে হবে। ইসলামপন্থীরা সংস্কৃতির কথা অনেক কিছু বলে, মাগার ওই এন্টারটেনমেন্ট সংস্কৃতির মধ্যে নাই। বৈশাখ দেখলে তারা আর নাই। আমি একটা ভিডিও করেছি, আপনারা অনেকে দেখেছেন, যে বৈশাখ কেন আমাদের পালন করা উচিত সিরিয়াসলি। হ্যাঁ, তো যাই হোক, এই জায়গাতে ওসমান হাদি কি করেছে তার 32 বছর, 32.5 বছরের জীবনে, 32.5 বছরের জীবনে সে একটা পর্যায়ে গেছে যেটা 60 বছরের জীবনে আমি যেতে পারিনি। তাহলে এই যে ওসমান হাদি সে তার জীবন দিয়ে গেছে, সে কিন্তু কাজটা করে দেখাইছে। আমি কিছুদিন আগে একটা পোস্টার বানাইছি যেটা নিয়ে এখন আমার কাজ চলতেছে। সেখানে আমি দেখাইছি যে যারা কোনো কিছু করে না আর অন্যদের সমালোচনা করে, এরা হিপোক্রেট। যারা কোনো কিছু করে না, অন্যদের ভালো কাজগুলো স্বীকার করে, সমালোচনা করে, তারাও হিপোক্রেট। তাহলে হিপোক্রেট নয় কারা? হিপোক্রেট নয় যারা নিজেরা কিছু করার চেষ্টা করে। ওকে, আর নিজেরা কিছু করে, অন্যের কোনো কিছু সম্বন্ধে কোনো কিছু বলে না, এরা সুবিধাবাদী, দুর্বল, নৈতিক তবে খুব দুর্বল। কাজের কাজ হচ্ছে আপনি ভালোটাকে স্বীকার করবেন, মন্দটাকে প্রতিবাদ করবেন। অ্যাট দ্য ফার্স্ট প্লেস আপনাকে নিজের মতো কিছু করতে হবে। সো ওসমান হাদি সেই কাজটাই করেছেন, একটা সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সমালোচনাটা এই ফাঁকে বলে ফেলি, সংগঠন করেছেন, উনি রাজনীতিতে নামছেন। কালচার এবং রাজনীতি একসাথে চলে না। এই কালচার রাজনীতি একসাথে করতে গিয়ে কিন্তু এই কালচারাল ফেসিস যাদেরকে আমরা বলি আওয়ামী দোষর, তারা কিন্তু ফেল মারছে। শাহবাগে যখন ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু হয়েছে, আমি এটাকে সেলিব্রেট করেছি। শেখ হাসিনা যাওয়ার 3 দিন আগেও আমরা সেলিব্রেট করেছিলাম। আমার ওয়াইফ তো পারে না যে আমার কি করতে। হ্যাঁ, আমরা তো তার শেখ হাসিনা গন। শাহবাগে যখন তারা জামাত ইসলামের বিরোধিতা করতে গিয়ে যখন ইসলামের বিরুদ্ধে শুরু করছে, আমি এটা সেলিব্রেট করেছি। কেন সেলিব্রেট করেছি? কারণ তারা সীমার বাইরে চলে গেছে। ওকে, সো আপনারা যারা পলিটিক্যালি খুবই কশাস, আমি বলবো আল্লাহর ওয়াস্তে কশাস পর্যন্ত থাকেন, এর নিচে নামিয়েন না। মানুষ পলিটিক্যাল। আমরা একটা সেমিনার করেছিলাম যে একজন মুসলমান হিসেবে রাজনৈতিক সংশ্লিষ্টতা কেন আপনার জন্য অপরিহার্য। কারণ অনেকে বলে ইসলামের পলিটিক্স কোথায়, সেটা আমরাও পলিটিক্যালি অ্যাওয়্যার এবং অকেশনালি অ্যাক্টিভ। কিন্তু আপনারা যারা কালচার নিয়ে কাজ করবেন, আপনারা যারা ইন্টেলেকচুয়াল নিয়ে কাজ করবেন, এক একটা সেক্টরের কাজ এক একটা সেক্টরের মধ্যে রাখবেন। একটা বিল্ডিং বাঁধার সময় থাই মিস্ত্রি কোনোভাবেই খেয়াল করে না যে দেয়ালটা কি হয়েছে। টাইলস মিস্ত্রি কোনো সময় খেয়াল করে না যে ঢালাইটা কি হয়েছে। যে যার কাজটা করে, কিন্তু টোটালিটিটা আপনার মনের মধ্যে রাখবেন। এই জন্য তিনি নির্বাচনে নামছেন, তিনি দাঁড়াইছেন, তিনি করবেন, এটা খুব ভালো। আমার কাছে মনে হয়েছে কালচারাল সেন্টার এগুলো ওনার পলিটিক্যাল যে অ্যাম্বিশন ছিল ওসমান হাদির, সেটার বোধহয় একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। কিন্তু আপনি যদি সবকিছু পলিটিক্সের মাধ্যমে করতে চান, তাহলে উঠতি ইসলামপন্থীরা এখন যে কোনো কিছুর মধ্যে যেমন পলিটিক্স লাগাই দিচ্ছে, তাদের দশা কিন্তু বাকিদের হবে। ওসমান হাদি যদি কালচারকে মিন করে থাকে, তার পলিটিক্স ওয়াজ রং। আর যদি পলিটিক্সকে মিন করে থাকে, তার কালচারকে কাজে লাগানো, তার সেটা ঠিক আছে। আমি এটা জানি না, বা ওনার লোকজন, আপনারা বলবেন। ওকে, আমি আর দু একটা পয়েন্টে বলে আমার কথাটা শেষ করব। এখন আপনারা ফ্যাসিজম থেকে মুক্ত হবেন, আপনারা কি হবেন? ডেমোক্রেটিক হবেন। গণতন্ত্র হারাম, এটাই তো আপনারা অনেকে মনে করেন। গণতন্ত্র নিয়ে আলোচনা শুরু করলে আপনি মনে গণতন্ত্র খারাপ। ওই যে আব্বাসী হুজুর বলছে যে মানে চায়না হচ্ছে ইসলামী শাসনের খেলাফতের সবচেয়ে ভালো উদাহরণ, প্রেজেন্ট ডে চায়না। রিয়েলি আমি শুনছি, হ্যাঁ। এবং আফগানিস্তানের ইমারা হচ্ছে আপনাদের কাছে মডেল। এবং আমাকে ফয়সাল বলল যে এখন যদি যাওয়ার সুযোগ থাকতো, প্রচুর পরিমাণের লোকজন ওখানে মানে বিভিন্ন জায়গায় জেহাদে যাওয়ার জন্য বেরিয়ে পড়তো। ইনফিরু খিফাফা ওয়াসিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিহিম। আরে ভাই, সবার আগে বুঝতে হবে যে জিনিসটা আসলে কি, মানে ঘটনাটা কি চলতেছে, মানে গল্পটা কি, কাহিনীটা কি, সেটা আপনাকে বুঝতে হবে। সেজন্য ছোট্ট একটা জিনিস হচ্ছে, আপনারা এটা জানেন যে আমলের চেয়ে ইমান, এবং ইমানের চেয়ে এলেম বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? আমলের চেয়ে ইমান, এটা ভাজবুঝ। ইমানের চেয়ে এলেম বেশি কিভাবে গুরুত্বপূর্ণ। আপনার যদি ইমানের এলেমটাই না থাকে, আপনি ভুল বিষয়ে ইমান আইনে আপনি কিন্তু গোমরা হয়ে যাবেন। সেই ইমান করতে গেলে আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কার হইতে হবে। আই ওয়াজ টকিং উইথ এ গ্র্যান্ড মুফতি অফ হাটাজারি মাদ্রাসা। ওনাকে বললাম যে ভাই, আপনাদের মাদ্রাসাতে অনেক কিছু অনেক ভালো, একজন শিক্ষক হিসেবে আমার খুব ভালো লাগে, এই জিনিসগুলো ঘাটতি আছে। তার মধ্যে বললাম যে ঘাটতির মধ্যে বললাম যে আপনাদের ক্রিটিক্যাল থিঙ্কিং নাই। উনি বলতে, দেখেন ইসলাম তো সরল সহজ জিনিস, আমরা জটিল চিন্তা করতে চাই না। হ্যাঁ, পরে আমাদের আরেক ওই যে ছাত্র, সে আমাকে বললো যে স্যার, আমি ক্রিটিক্যাল থিঙ্কিং এর খুব বিরোধী। কেন বিরোধী? বলে এটা জটিল চিন্তা।
পরে আমি একটা বিরাট আর্টিকেল লিখলাম এটার উপরে। আর আমি তো এটা কোর্সেই পড়াই। তো ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হোলিস্টিক থিঙ্কিং। আপনি পুরো জিনিসটা বুঝবেন। আপনি একটা কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ হবেন। আপনি যতটুকু মানবিক মানুষ ততটুকু আপনি মুসলমান। কথাটা খুব খেয়াল করবেন। আপনি যতটুকু মানবিক ততটুকু আপনি মুসলমান। এই জিনিসগুলা আমাদের এই যে টার্মগুলো যেগুলো আপনার ফ্যাসিনেশন বলছেন ইসলামপন্থীরা, আমরা খিলাফা চাই, আমরা জিহাদ চাই, আমরা ইনকিলাব চাই, আমরা গাজাওয়াতুল হিন্দ চাই, আমরা কত কিছু জানি চাই। মূল কথা হচ্ছে যে এই ধরনের প্রোগ্রাম না, ডে লং প্রোগ্রাম লাগবে। এরকম মাইক থাকুক বা না থাকুক, আপনি বুঝবেন যে আসলে আপনি কি বলতে চান বা অন্যরা কি বলতে চায়। ওয়ার্কশপ যেগুলোকে বলে ডে লং ওয়ার্কশপ হইতে হবে, ব্রেইন স্টর্মিং হইতে হবে, অল্প কিছু লোক নিয়ে ঘুরে ঘুরে কথা, বাকিরা খালি শুনবে সিরিয়াসলি। এবং এই ধরনের আলোচনার মধ্যে ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট ইসলামপন্থীদের দরকার, সেই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা কিন্তু আমাদের হয় না, বিশাল ঘাটতি থেকে গেছে। ইসলামপন্থীরা দুনিয়া জোড়া তারা সবচেয়ে ভালো অবস্থায় থাকে অপোজিশনে, মাইল্ড অপারেশনের অধীনে, মাইরের উপরে তারা ঠিক থাকে। সুতরাং আপনারা খুব তাজা আওয়ামী লীগের বিরোধিতা করতেছেন, ফ্যাসিজমের বিরোধিতা করতেছেন, মনে মনে আশা করতেছেন বিএনপিও ফেসিস্ট উঠবে, আবার আপনার জুলাই আন্দোলন বাকিটা করব। আন্দোলনের চিন্তা ছাড়া দেশটা গড়ার নেতৃত্ব দেওয়ার কোনো রকমের চিন্তা ভাবনা প্রস্তুতি আপনাদের অ্যাজ এ হোল নাই। সেটা যদি আপনারা করতে চান তাহলে আপনাদের সিরিয়াস হইতে হবে। ওনার প্রফেসর ইসলাম হিস্ট্রির কে আমি একদিন বললাম, আমাদের বাসার ডক্টর বাসারকে, সিভিলাইজেশনাল সুপ্রিমেসি আপনি কখন ফেরত পাবেন? বর্তমান সিভিলাইজেশনের পতন হইতে হবে। পতন হওয়ার শর্ত মৌলানা মওদুদী বলছেন যে আপনাকে তার বিকল্প হইতে হবে যোগ্য। সেই বিকল্প আপনি হবেন, প্রতিদ্বন্দ্বিতায় আসবেন, এরপরে আপনার এটা হবে। এটা আমাদের জেনারেশন, পরের জেনারেশন, 3 জেনারেশনের মধ্যে অ্যাটলিস্ট হবে না। তবে আমরা যদি এখন শুরু করি 4র্থ জেনারেশন হইতে পারে। আমাদের কাজ হচ্ছে সেটা আমরা করবো কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ।